বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধু একটু নিঃশ্বাস নিতে, নিজেকে একটু কাছ থেকে চিনতে। আর আমার প্রথম সোলো ট্রিপটাই আমায় এনে দিল এমন কিছু মুহূর্ত যা কোনো প্ল্যানে মেলে না, শুধু অনুভবেই ধরা পড়ে। না ছিল হোটেল বুকিং, না ছিল নির্দিষ্ট কোনো গন্তব্য, শুধু পাহাড় ডাকছিল আর আমি ছুটছিলাম। পথেই আলাপ হলো অচেনা দুই ট্রাভেলারের সঙ্গে, ভিন্ন মানুষ, তাদের ভিন্ন দুই গল্প। আর এই হঠাৎ পরিচয় হয়ে উঠল এই সফরের সবথেকে বড় চমক। একসাথে পৌঁছলাম এক নির্জন পাহাড়ি গ্রামে, যেখানে আসার আমার কোনো প্ল্যানই ছিল না। আর যাদের সঙ্গে দেখা হলো তাদের চোখে ছিল পাহাড়, আর জীবন নিয়ে ছিল অপূর্ব দৃষ্টিভঙ্গি, যা আমাকে থামতে, শুনতে আর জীবনের ভিন্ন রূপগুলোকে শান্তভাবে উপভোগ করতে শিখিয়েছে। তাহলে আর দেরি কিসের, রুকস্যাক কাঁধে নিয়ে চলো একটা এমন গল্পের খোঁজে যা বোধহয় আগেই লেখা ছিল এক পাহাড়ের বুকে। যখন বাসে উঠে বসলাম, ঘড়ির কাঁটা বলছে 9:15। মনে একটা উত্তেজনা, কারণ এটাই আমার প্রথম সোলো ট্রিপ। আর জানোই তো, আমার ট্রিপগুলো একটু আনপ্ল্যান্ডই বেশি ভালো লাগে। না হোটেল বুকিং, না কোনো প্ল্যান। ভেবেছিলাম পৌঁছে কিছু একটা ঠিক করে নেব, কিন্তু কে জানতো শিলিগুড়ি নেমেই আমার জন্য একটা টুইস্ট অপেক্ষা করছে। মনে শুধু পাহাড়, মোমো আর মেঘে ঢাকা সেই রঙিন কোলাজ। এইসব ভেবে ছেলের মুখে হাসি তো আর ধরে না। চোখের পলকেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর, আমাদের প্রথম হল্ট। ডিনার বাসে ওঠার আগেই করে এসেছিলাম, তাও একটু নামলাম পাইচারি করতে। এইবার আমি যাচ্ছি আতিয়ানা এয়ারওয়েজে চেপে। নামটা ঠিক যতটা ভালো, কাশ আমার আপার বার্থের সিটটাও অতটাই ভালো হতো। যাই হোক, 20-25 মিনিট বাস যাওয়ানোর পর আবার রওনা দিল, আর আমিও লাগলাম ঘুমানোর চেষ্টায়। সকালবেলা ঘুম থেকে উঠেই কপালে পড়ল ভাঁজ। ওই আর কি, যেখানে বর্ষার ভয় সেখানেই তো বৃষ্টি হয়। মনে পড়লো মা বাবার করা সেই বারণগুলো যে যাস না বর্ষায় পাহাড়ে। কিন্তু টুইস্ট তো এখানেই। শিলিগুড়ি নেমেই আমার আলাপ হয়ে গেল দুজন অচেনা ট্রাভেলারের সঙ্গে। তারা যাচ্ছিল একটা অফবিট গ্রামে, আর আমাকে বলায় আমি তো এক পায়ে রাজি। ব্যাস, আর দেরি না করেই একসাথে চেপে বসলাম একটা শেয়ার্ড ক্যাবে, আর শুরু হয়ে গেল এক অনিশ্চিত অথচ রোমাঞ্চকর সফর। শেয়ার্ড ক্যাবে করে নামলাম 12 মাইলে। হালকা ব্রেকফাস্ট সারলাম আমার প্রিয় ব্ল্যাক টি আর একটু মোমোস দিয়ে। পাহাড় ডাকে আর মন ছুটে যায় তারই পিছু পিছু। অন্য একটা ক্যাবে উঠেই আমাদের গন্তব্য শুরু হলো একটা অচেনা গ্রামের উদ্দেশ্যে, ইচ্ছেগাঁও। নামটা তখনও শুধু ধোঁয়াটে। প্রথম একলা পাহাড়ে, সাথে দুজন একেবারে নতুন সঙ্গী। নিয়তি হয়তো এমন কিছু গল্পই খুঁজছিল। রামধুরার মেঘেরা এসেছিল ঠিক সময়। 2 সেকেন্ডে মনটা আটকে গেল। ক্যামেরা কিছু ধরল, বাকি সবটুকু থেকে গেল ভিতরে, অন্তরে। আর ঠিক সেই ঘরেই পৌঁছে গেলাম যেখানে যাওয়ার আমার কোনো প্ল্যানই ছিল না, তবুও যেন মন আগে থেকেই পৌঁছে গেছিল, ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও একটা গ্রাম যার নামেই লুকিয়ে আছে পাহাড়ের ডাক। ইচ্ছে হলেই যেন পথ দেখায়, না গুগল ম্যাপস, না কারো কথায়, শুধু মনে। কিন্তু এখানে পা রেখে আমি খালি একটাই কথা ভাবছি যে এখানে তো আসার আমার প্ল্যানও ছিল না, ইচ্ছে তালিকাতেও ছিল না এই গ্রামে আসার কথা। তাহলে আমি এলাম কিভাবে? কেই বা ডাকলো আমাকে? জানি না, শুধু মনে হচ্ছে এই জায়গাটাই যেন আমাকে চুপি চুপি টেনে এনেছে। এইখানে আমার আসার কথা ছিলই, খালি আমিই জানতাম না। আর এখন মনে হচ্ছে এখানে না এলে একটা খুব বড় কিছু অপূর্ণ থেকে যেত। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল আর একটা ডিমের তরকারি। সাধারণ, কিন্তু পাহাড়ের কোলে বসে খেলে এই সাধারণ জিনিসগুলোই অন্যরকম লাগে। অন্যদের সাথে আড্ডা মারতে মারতে লাঞ্চটা করেই বেরিয়ে পড়লাম গ্রামটাকে এক্সপ্লোর করতে। একটা কথা ভাবতে পারছিলাম না যে এই গ্রামটা আমাদেরই পশ্চিমবঙ্গে, না দার্জিলিং না সিকিম, এই ইচ্ছেগাঁও, যেখানে বড় জোর 10 থেকে 15টা পরিবার থাকেন আর প্রকৃতির কোলে যেন এক টুকরো স্বর্গ বানিয়ে নিয়েছেন। চারপাশে যত দূর চোখ যায় রঙিন ফুলে ফুলে ভরা। কোনোটার নাম জানি না, তবু মন যেন চিনে ফেলে এক একটার গন্ধ, এক একটার রং। এই গ্রামটা নিঃশব্দে শেখায় শান্তিতে থেকেও কত সুন্দর করে বাঁচা যায়। এটা সেই জায়গা
যেখানে কিছু না বলেই যেন সব কিছু পাওয়া যায় হাতের মুঠোয়। লাঞ্চের পর এটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, আর শরীরের যে অবস্থা, 10-15 মিনিট হেঁটেই অবস্থা খারাপ। আচ্ছা, যাদের জন্য আমার ইচ্ছে গাঁওতে আসা, সে হলো একজন হলো অর্ণব পেছনে, আর অর্ণব, হ্যাঁ আরেকজন আছে, আরেকটা ওর রিলেটিভ আছে, ওনারা দুজনে এসছেন, উনি নিচে আছেন, উনি আর এক্সপ্লোর করতে আসেননি, আমি আর অর্ণবই বেরিয়েছি। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, হ্যাঁ, মেঘ, শান্তি, আর অনেক ধরনের ফুলও আছে। এতদূর যখন এলাম, উপরে একটা বাড়ি দেখতে পেয়েছি এবং সাথে প্রচুর ফুল। দেখি কি আছে। यहाँ पे जा सकते हैं क्या? ঘুরতে ঘুরতে ঠিক যেন এক স্বপ্নে ঢুকে পড়লাম। ওনার বাড়ি আর তার সামনের বাগান। বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না, এই বাগানে মেঘ নামে পাতায় পাতায়, আর গন্ধ ভেসে আসে হাওয়ায় হাওয়ায়। দেখেছি পাহাড়ি 90% বাড়িগুলো খুব ছোট হয়, দেখতে খুব সুন্দর হয়, এবং একটা করে বাগান তাতে থাকেই থাকে, এবং এখানকার ওয়েদারের সাথে এত সুন্দর সুন্দর ফুল হয়, সেটা আমার মনে হয় আলাদা একটা, মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে বাড়িতে। যেখানে সমতলে তো একটু জমি ছাড়াছাড়ি নিয়ে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া, কিন্তু এখানে এটা আমার দেখতে এত ভালো লাগছে। এত ফুল আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমরা এক্সপ্লোর করতে এসেছিলাম এবং একজনের সাথে আলাপ হয়েছে, তার বাগানটা এত সুন্দর লেগেছে আমার, যে মনে হচ্ছে আমি এখানেই কয়েক ঘন্টা খালি কিচ্ছু করবো না, খালি আমি এখানে দাঁড়িয়ে থাকি, বসে থাকি, সময় কাটাই। পাহাড়ে যারা থাকে তাদের মনে নেই কোনো জটিলতা, শুধু একটা সরলতা আর অতিথিকে আপন করে নেওয়ার সহজ অভ্যাস। ওরা অতিথি দেখে চমকে ওঠে না, বরং দরজাটা একটু বেশিই খুলে দেয়। চায়ের কাপের পাশে থাকে আন্তরিকতা, আর প্রতিটা কথার ফাঁকে থাকে এক রাশ ভালোবাসা। ফাটাফাটি একটা ঘুম দিয়েছি, আর এক কাপ চা খেয়ে মনটা ভরেনি, তাই কিচেনে যাচ্ছি আরেক কাপের সন্ধানে, দেখি পাওয়া যায় নাকি। চা খেতে এসে দেখা হলো এই দুজনের সঙ্গে। হাসি ঠাট্টায় ভরে উঠল আমার সন্ধেবেলাটা। ওদের খুনছুটিতে রইল চোখ, আর তারই ফাঁকে চলতে লাগলো আমার চায়ের কাপে চুমুক। देखो गाइस, मैं अभी आया हूँ यहाँ पे होम स्टे में, गेस्ट लेके भैया के साथ मुलाकात हुआ। वो प्रॉब्लम मेरा नहीं है। চায়ের খোঁজে এসেছিলাম, আর এখানে আড্ডাও চলছে, যেটা ভালো। আমি তো ভেবেছিলাম সোলো এসে একা একাই থাকবো, বাট সেটা হচ্ছে না। ये जब मैंने प्लान किया था तो मैं यही सोच रहा था कि मैं अकेले ना पड़ जाऊँ, पर यहाँ पे लोग मिल रहे हैं, ये बस से उतरते ये लोग मिल गए, अभी आप मिल गए, तो बढ़िया ही लग रहा है कि हाँ, अकेले ना फील करूँ मैं। हाँ, जिधर भी जाके भी फ्रेंड्स तो लगाई है। हाँ, বৃষ্টি থামার নাম নেই এই গ্রামে, সন্ধ্যের পর কোনো কাম নেই, আর অনিরুদ্ধদার ঘুমের কোনো বিরাম নেই। আচ্ছা, এই সেই অনিরুদ্ধদা যার জন্য আমার এইখানে আসা। কাজ সেরকম কিছু ছিল না, তাই আমিও অলসতার অপেরায় কাটালাম বাকি সন্ধ্যেটা। সকালবেলায় উঠে দেখি মেঘেরা ধর্মঘটে, আকাশ জুড়ে বিক্ষোভ, বলে আজকের দিনটা থেকে যাও। হাওয়া বলে গল্প, ফুলেরা করে কত মিনতি, তারা সবাই মিলে আঁকড়ে ধরার চেষ্টা করে, কিন্তু যার যাওয়ার সে তো যাবেই। মন বোঝে না কারো আবদার, শোনে না কারো কাঁপা স্বর। আচ্ছা, আমি কি বড়ই নিষ্ঠুর, যেন বিদায়ের পথেই লেখা আমার নিয়তি। তবে কথা দিয়ে গেলাম, আসবো খুব জলদি।
সকাল অবধি ওয়েদারটা ঠিক ছিল, এখন বেশ ক্লাউডি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যাব ডুকা ভ্যালি যাব সোলো, কিন্তু ওয়েদার যা দেখছি ভরসা পাচ্ছি না। দেখি নতুন যাত্রা, এবার কোথায় যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায় ওয়েদার বুঝেই প্ল্যান করব। তার কারণ আমি সোলো আছি, আর একজনকেও থাকলেও একটা বেশ ভরসা পাওয়া যায়। আর ওয়েদারটাও যদি ঠিক থাকতো, সকাল অবধি ওয়েদারটা অনেকটা ঠিক ছিল, কিন্তু এখন আবার ক্লাউডি হচ্ছে, বৃষ্টিও চলছে। দেখা যাক কি হয়। বিশ্বাস করো, ইচ্ছেগাঁও ছেড়ে যেতে একটুও ইচ্ছে করছে না। এই পাহাড়, এই হাওয়া, এই নিঃশব্দ বিকেল সব কিছু বড়ই আপন হয়ে গেছে। কিন্তু তবু ব্যাগ গোছাতে হয়, পায়ে পায়ে নামতে হয় নিচে, কারণ আরেকটা পাহাড়ের কাছে কথা দেওয়া আছে, সেও নিশ্চয়ই অপেক্ষায় আছে গল্প শোনার আশায়। তাই বিদায় বলি আলতো করে, শুধু হৃদয়ই জানে কি রেখে যাচ্ছে এইখানে। আজকের এই ভার্চুয়াল যাত্রার এখানেই শেষ। জানো, যখন প্রথম আমি এই সোলো ট্রিপটা প্ল্যান করি, তখন ভাবিইনি যে রাস্তায় এত মানুষ, এত হাসি আর এত গল্পের সাথে আলাপ হবে আমার। তাদের জীবনের টুকরো গল্পগুলো শুনে আমি নিজেকে যেন অন্যভাবে চিনলাম, অন্যভাবে জানলাম। এই ভ্রমণটা শুধু পাহাড় দেখা নয়, মানুষকে চেনার আর একটা রাস্তা হয়ে উঠল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমি যা বলি ঘুরতে থেকো অবশ্যই। দেখা হবে আরেকটা পাহাড়ে আরেকটা নতুন গল্প নিয়ে। আজকের মতো বিদায়।